সুপ্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি আশা করব যে যেখানেই আছো তোমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে শিমুলজা এমপি কলেজে প্রবেশ করবে এবং সকলে স্বাস্থ্যবিধি অনুসরণ করবে। আমি বরাবরের ন্যায় আবারও অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মৃণালকান্তি খাঁ, প্রভাষক, ভূগোল, শিমুলজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, আমি একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের উপরে আজকে যে বিষয়টির উপরে অনলাইন ক্লাস নিব, সে অনলাইন ক্লাসে আবহাওয়া ও জলবায়ু নিয়ামক পঞ্চম অধ্যায়, এই আবহাওয়া ও জলবায়ু নিয়ামক পঞ্চম অধ্যায়ের আমি কয়েকটি ক্লাস নিয়েছি অনলাইন ক্লাস। তার ধারাবাহিকতায় বাকি যে আলোচ্য সূচি বা অনলাইন ক্লাস সেটি হলো আজকে বৃষ্টিপাত কাকে বলে, বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস আলোচনা করো। আমি এর আগে যে ক্লাসটি নিয়েছিলাম নিশ্চয়ই তোমাদের সবাই মনে থাকার কথা হয়তো আছে, তারপরেও আমি তোমাদের সামনে আবারও একবার স্মরণ করাই দিই। নিয়ত বায়ু কাকে বলে, নিয়ত বায়ুর শ্রেণীবিভাগ সহ বৈশিষ্ট্য আলোচনা করো। সেটি আমরা সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছি অনলাইন ক্লাসের মাধ্যমে। তাহলে আজকে আমাদের অনলাইনের যে আলোচ্য বিষয় সেটি হলো বৃষ্টিপাত কাকে বলে বা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ বিন্যাস আলোচনা করো। তাহলে আমাদের বৃষ্টিপাত কাকে বলে আমরা প্রথমে আলোচনা করব। সূর্যের তাপে ভূপৃষ্ঠের জলভাগ উত্তাপ হয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে উপরের দিকে উঠতে শুরু করে। যখন এই ঘনীভূত বায়ু উপরের দিকে উঠতে শুরু করে আস্তে আস্তে এর তাপমাত্রা বা গতি হ্রাস পেয়ে যায়। যখনই এর তাপমাত্রা প্লাস গতি হ্রাস পেয়ে যায় তখন উপরের দিকে উষ্ণ বায়ু হঠাৎ মাত্রই জলীয় বাষ্পের সংস্পর্শে এলে সেই উষ্ণ বা হালকা বায়ু জলীয় বাষ্পের সাথে মিশ্রিত হয় বা মিশে যায়। এই জলীয় বাষ্প বায়ু মিশে যাওয়ার সাথে সাথে উষ্ণ বায়ুর সাথে মিশে যেয়ে সেটি শীতল বায়ু ছেড়ে পরিণত হয়। যেহেতু শীতল বায়ু হালকা, উষ্ণ বায়ু হালকা আর শীতল বায়ু ভারী, এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে উপরে উঠে শীতল বায়ুর সাথে যখন একত্রিত হচ্ছে বা মিলিত হচ্ছে, এই বায়ুতে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে। এই নির্দিষ্ট পরিমাণ জলীয় অর্থাৎ এই বায়ু যতটুকু ধারণ ক্ষমতা আছে ততটুকু জলীয় বাষ্প ধারণ করে রাখতে পারে, তার উপরে আর রাখতে পারে না। তখন এই জলীয় বাষ্প শীতল বায়ুতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা যখন উপরে বাতাসের যে ধূলিকণা আছে যেগুলো বাতাসের সাথে ঘুরে বেড়ায়, এই বাতাসের সাথে ঘুরে বেড়ানোর সাথে এই শীতল বায়ুর সাথে মিশ্রিত হওয়ার ফলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জলীয় বাষ্প বা ক্ষুদ্র ক্ষুদ্র মেঘগুলা বৃহৎ মেঘে পরিণত হয় বা ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো বড় কণায় মিলিত হয়। এই বড় কণায় মিলিত হওয়ার ফলে যখন একে অপরকে আকর্ষণ করে, এই একে অপরকে আকর্ষণ করার পরে তখন জলকণাগুলো ধারণ ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায় বা কম হয়ে যায়। তখন বায়ুতে অর্থাৎ আকাশের উপরে আর ভেসে থাকতে পারে না এবং বায়ুমণ্ডলের কোনো কারণে তাপমাত্রা হ্রাস পেলে মধ্যাকর্ষণ শক্তি দ্বারা এই বড় বড় জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে যে কণাগুলো আছে এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে। এই একে অপরকে আকর্ষণ করার কারণে হঠাৎ মাত্র পৃথিবীর পৃষ্ঠে বৃষ্টি রূপে পতিত হয়। এই বৃষ্টির পতিত হওয়ার নামই হলো বৃষ্টিপাত। প্রিয় শিক্ষার্থী, তাহলে বৃষ্টিপাত কাকে বলে সেটি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। কোন কোন কারণে বৃষ্টিপাতগুলো হয় সেটি আমরা জানব। যে বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিত থাকতে হবে,
তা না হলে বৃষ্টিপাত হতে পারে না। কারণ যে বায়ুতে জলীয় বাষ্প পরিমাণ খুবই কম বা নেই বললে চলে, সে বায়ুতে বৃষ্টিপাত হয় না। তাই প্রথমত বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, অর্থাৎ বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকতে হবে, তাহলে বৃষ্টি সংঘটিত হবে। জলীয় বাষ্পের পরিমাণ উত্তর দিকে গমন করতে হবে, অর্থাৎ জলীয় বাষ্প আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিকে আস্তে আস্তে ধাপিত হতে হবে। এই ধাপিত হওয়ার কারণে কি হবে, এই উষ্ণ বায়ুগুলো আস্তে আস্তে হালকা হয়ে শীতল বায়ুর সংস্পর্শে মিলিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে বৃহৎ কণায় পরিণত হবে। আর বৃহৎ কণায় পরিণত হওয়ার ফলে একে অপরকে যখন আকর্ষণ করবে, তখন হঠাৎ মাত্রে মধ্যকার শক্তির দ্বারা ভূবৃষ্টি বৃষ্টি রূপে পতিত হয়। আর অন্যতম কারণ হলো জলীয় বাষ্পের উত্তর দিকে গমন থাকতে হবে। নাম্বার 3, বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পেলে শীতল বায়ু ও উষ্ণ বায়ু, অর্থাৎ মেরু অঞ্চলে শীতল বায়ু, অর্থাৎ শীতল বায়ু কিন্তু খুবই ভারী, আর ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ বায়ু হালকা। এই হালকা বায়ু আস্তে আস্তে উপরের দিকে ধাবিত হয়ে শীতল বায়ুর সংস্পর্শের দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে বৃহৎ কণা থেকে যখন তার ধারণ ক্ষমতা হ্রাস পায়, তখন কিন্তু আকাশে আর ভেসে বেড়াতে পারে না, এমনকি উত্তর দিকে গমন করতে পারে না। তখন নিয়ম অনুসারে বা মধ্যকার শক্তির নিয়ম অনুসারে নিচের দিকে ধাবিত হয়ে ভূপৃষ্ঠে বৃষ্টিপাত রূপ পতিত হয়, আর সেটি হলো বৃষ্টিপাত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বৃষ্টিপাত কাকে বলে আর কেনই বা বৃষ্টিপাত হয় সেটি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। তাহলে আমরা আশা করব নিশ্চয়ই বৃষ্টিপাতের সংজ্ঞার সাথে আমাদের বৃষ্টিপাত কেন হবে, কোন কোন কারণে বৃষ্টিপাত হয় সেটিও আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের শিকনফল আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে আসি শিকনফলটি কি আছে। শিকনফল আছে 1 নাম্বার, বৃষ্টিপাত কাকে বলে তা শিক্ষার্থী বন্ধুগণ বলতে পারবে। তার মানে অনলাইনে ক্লাস করে শিক্ষকের ক্লাস দেখে শুনে বুঝে তারা বৃষ্টিপাত কাকে বলে শিকনফলে তা সুন্দরভাবে তা বলতে পারবে। আমি আশা করব তোমরা সবাই সুন্দরভাবে বৃষ্টিপাত কাকে বলে সেটি বুঝতে পেরেছ। তার পরবর্তী যে বিষয়টি আছে, বৃষ্টিপাতের শ্রেণী বিন্যাস আলোচনা করো। তাহলে বৃষ্টিপাত আমরা সুন্দরভাবে বুঝতে পারলে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ আমরা সহজে বুঝতে পারব, কারণ বৃষ্টিপাত থেকেই বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। কারণ বৃষ্টিপাতের প্রকৃতি ও বিন্যাস অনুযায়ী ও গঠন ও বৈশিষ্ট্য অনুসারে বৃষ্টিপাতকে 4টি শ্রেণীতে বিভক্ত করা যায় বা 4টি ভাগে ভাগ করা যায়। দেখা যাক সেই 4টি ভাগের নাম কি। আমরা 4টি শ্রেণী বিভাগ বোর্ডে লিখছি, নিশ্চয়ই তোমাদের সামনে খাতা কলম আছে, তোমরা অবশ্যই লিখছো। আমি আশা করব প্রত্যেকটি অনলাইন ক্লাসে, আমি যখন অনলাইন ক্লাস নেই, নিশ্চয়ই তোমরা আমার সাথে সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো তোমরা সুন্দরভাবে দেখো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলটির সাথে যুক্ত হতে পারোনি, তোমরা অবশ্যই চেষ্টা করো, তাহলে অনলাইন ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তাহলে আমাদের 4টি শ্রেণী বিভাগ। প্রথম শ্রেণী বিভাগ হলো পরিচলন বৃষ্টিপাত। নাম্বার 2 শৈলক্ষেপ বৃষ্টিপাত। নাম্বার 3 বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত। নাম্বার 4 ঘূর্ণিবাত বৃষ্টিপাত। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই 4 প্রকার শ্রেণী বিভাগের নাম অনেকেই জানো,
বা না জানলেও তোমরা সবাই খাতায় সুন্দর করে লিখে নিয়েছো। আমি আশা করব না লিখলেও অবশ্যই তোমরা লিখে নেবে, কারণ একবার লেখা আর 10 বার পড়া অর্থই একই রকম। তাহলে আমরা এবার যে ব্যাখ্যা দিব, পরিচলন বৃষ্টিপাত কাকে বলে বা পরিচলন বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেনই বা হয়, সেটি আমরা ব্যাখ্যার মাধ্যমে সুন্দরভাবে জানতে পারব। পরিচলন বৃষ্টিপাত হলো ভূপৃষ্ঠের তাপমাত্রা যতই উত্তাপ হবে বা তাপমাত্রা যতই বেড়ে যাবে, বায়ুমণ্ডলের বায়ু বাষ্পীভূত হয়ে ঘনীভূত হবে এবং এর ঘনীভূত ক্ষমতাও বেড়ে যাবে। কারণ ভূপৃষ্ঠের সাথে তাপমাত্রার সাথে ঘনীভবনের সম্পর্ক, বা ভূপৃষ্ঠের তাপমাত্রা যতই বাড়বে ততই ঘনীভবনের তাপমাত্রা বা ধারণ ক্ষমতা ততই বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার কারণে ঘনীভূত হয়ে উপরের দিকে ধাবিত হবে, আর উপরের দিকে ধাবিত হওয়ার ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তর দিকে যখন গমন করে বা উপরের দিকে যখন প্রসারিত হয়, আস্তে আস্তে এই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু আস্তে আস্তে হালকা হয়ে যায়। কারণ এর গতিবেগ আস্তে 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 উপরের দিকে যতই উঠতে থাকে ততই এর ধারণ ক্ষমতা বা গতিবিধি হ্রাস পায়, আর এটি বায়ুমণ্ডলের তারতম্যের কারণের উপরে হ্রাস পায়। আর হ্রাস পাওয়ার কারণে এই উষ্ণ বায়ু হালকা হয়ে শীতল বায়ুর সংস্পর্শে মিলিত হয়। এই শীতল বায়ুর সংস্পর্শে মিলিত হওয়ার ফলে নির্দিষ্ট নিয়ম অনুসারে পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়, তাই এর নামকরণ করা হয়েছিল পরিচালন বৃষ্টিপাত। সাধারণত নিরক্ষীয় অঞ্চলে 5 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে পরিচালন প্রক্রিয়ায় নিয়মিত বৃষ্টিপাত হয়ে আসছে নিরক্ষীয় অঞ্চলে। তার কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ জলাশয় বা জলাভূমি ও বনাঞ্চল, যার ফলে সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দেয়, আর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে ধাবিত হয়ে হালকা হয়, আর হালকা হয়ে তখন কি হয়, শীতল বায়ুর সাথে সংমিশ্রিত হয় বা সংস্পর্শ চলে আসে। যখনই সংস্পর্শ চলে আসে তখন উষ্ণ বায়ু অর্থাৎ হালকা আর শীতল বায়ু ভারী। এই উষ্ণ বায়ু শীতল বায়ুর মধ্যে প্রবেশ করার ফলে যে শীতল বায়ুর মধ্যে যে জলীয় বাষ্পের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে, এই কণাগুলো ঠিক প্রচলন প্রক্রিয়ায় নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৃষ্টিরূপে সংঘটিত হয়, আর সেটি 5 থেকে 10 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই প্রচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হতে থাকে। অন্যদিকে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে প্রচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়, তবে সেখানে পর্যাপ্ত পরিমাণ ঝড়, ঘূর্ণিঝড় বৃষ্টিপাত হয় এবং এই ক্রান্তীয় অঞ্চলে বিকাল ও সন্ধ্যার সময় নিয়ম অনুসারে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত কখন হয় এবং ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাত কেনই বা হয় সেটি আমরা জানতে পেরেছি। আর কোন কোন দেশের উপর এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয় সেটি আমরা জানব। যেমন মেরু অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নিউগিনি, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিয়ম অনুসারে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। অন্যদিকে অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বাংলাদেশ ভারতের উপর দিয়ে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রভাবিত হওয়ার কারণে এই পরিচলন প্রক্রিয়ায় যে কোনো সময়ে নিয়ম অনুসারে প্রচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পরিচলন বৃষ্টিপাত কাকে বলে সেটি জানতে পেরেছি, কত ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে হয় সেটিও জানতে পেরেছি, কোন কোন দেশে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে
কোন কোন বায়ু প্রবাহিত হয় এবং কখন বৃষ্টিপাত হয় সেটি আমরা প্রচলন বৃষ্টিপাত থেকে আমরা বিস্তারিত জানতে পেরেছি। তাহলে আমরা আশা করব বা আমি আশা করব যে প্রচলন বৃষ্টিপাত সম্পর্কে কারো কোনো বুঝতে সমস্যা হবে না বা হয়নি। নাম্বার 2, শৈলক্ষেপ বৃষ্টিপাত। খুব সুন্দর একটি মজার অংশ, সেটি হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি বায়ু এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট নিয়মিতভাবে প্রবাহিত। এই নির্দিষ্ট নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রভাবিত হওয়ার ফলে বায়ুতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকে। আর এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রভাবিত হলে কোনো কারণে তার গতিপথে পাহাড় পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হলে সেই পাহাড় পর্বতের বিপরীত অংশে অর্থাৎ প্রতিবাদ স্থানে অর্থাৎ উল্টা দিকে বৃষ্টিপাত হয়। এই জাতীয় বৃষ্টিপাতকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। যে অংশে বা যে স্থানে বাধাপ্রাপ্ত হচ্ছে চলার পথে বা উত্তর দিকে প্রভাবিত হওয়ার ফলে ঠিক তার বিপরীত দিকে যে বৃষ্টিপাত হয় সেটি হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। কারণ এই শৈলক্ষেপ বৃষ্টিপাত জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রভাবিত হওয়ার সময় শৈল বা শিলা পাহাড় বা পর্বতে বাধাপ্রাপ্ত হয়, যার কারণে এর নাম হয়েছে শৈল থেকে বা পাহাড় পর্বত থেকে শৈলক্ষেপ বৃষ্টিপাত। প্রিয় শিক্ষার্থী, তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি যে কেনই বা হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রভাবিত হওয়ার সময় বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ম অনুসারে চলাচল করে। আর চলাচল করতে গিয়ে তার গতিপথে যে পাহাড় পর্বতের দ্বারা বাধাপ্রাপ্ত হয় বা উৎক্ষিপ্ত হয় ঠিক তার বিপরীত বা উল্টা দিকে যে বৃষ্টিপাতটি হয় তার নাম হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে আমি আশা করব যে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো, বিশেষ করে আমার অনলাইন ক্লাসগুলো দেখলে তোমরা সহজেই বাসায় বসে একবার চোখ মিলালেই সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে আমি আশা করবো বরাবরের নাই তোমরা অনলাইন ক্লাসগুলো সুন্দরভাবে দেখে আসছো, সুন্দরভাবে দেখবে। নাম্বার 3, বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। বায়ু মানে বাতাস, আর প্রাচীর বলতে আমরা সবাই জানি একটা সীমানা, আর বৃষ্টিপাত মানে যেটি সংজ্ঞার মাধ্যমে আমি একটু আগে ব্যাখ্যা দিয়ে আসছি সেটি। অর্থাৎ বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত বাতাসের সাথে কিভাবে প্রাচীরের মধ্যে বৃষ্টিপাত সংঘটিত হয় সেটি আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, বায়ু সাধারণত উচ্চচাপ বলয় হতে নিম্নচাপ বলয়ের দিকে প্রভাবিত হয় বা এক স্থান হতে অন্য স্থানের দিকে ধাবিত হয় বা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রভাবিত হয় বা সুমেরুর উচ্চচাপ বলয় হতে কুমেরুর নিম্নচাপ বলয়ের দিকে প্রসারণ প্রক্রিয়ায় বা বৃষ্টিপাতের প্রকৃতি বা বৈশিষ্ট্য উৎপত্তি অনুসারে এক স্থান থেকে অন্য স্থানে ধাবিত হয়। এই ধাবিত হওয়ার ফলে মেরু অঞ্চলে যে শীতল বায়ু আছে এই শীতল বায়ু হলো ভারী, অন্যদিকে ক্রান্তীয় অঞ্চলে যে উষ্ণ বায়ু আছে এই উষ্ণ বায়ু হালকা। কারণ উপরের দিকে উঠতে গিয়ে সে বায়ু তার গতিবেগ বা ধারণ ক্ষমতা বায়ুমণ্ডলের তারতম্যের কারণে গতিবেগ হ্রাস পায়, আর হ্রাস পাওয়ার কারণে উষ্ণ অঞ্চলের বায়ু হালকা হয়। এই হালকা বায়ু আর শীতল বায়ু যখন একে অপরের সাথে মুখোমুখি হয় বা একই দিকে অবস্থান করে একইভাবে চলতে শুরু করে তখন উষ্ণ বায়ু হালকা বলে শীতল বায়ুর মধ্যে প্রভাবিত হয়। এই শীতল বায়ুর মধ্যে প্রভাবিত হওয়ার ফলে উষ্ণ বায়ু শীতল বায়ুতে প্রভাবিত হয়ে বায়ুটি শীতল রূপে পরিণত হয়। আবার অন্যদিকে এই শীতল
ও উষ্ণ বায়ু পাশাপাশি অবস্থিত হয়ে উভয় সীমানা বরাবর, যেটি বলছিলাম প্রাচীর, প্রাচীর মানে সীমানা, উভয় সীমানা বরাবর এসে হঠাৎ মাত্রই যে বৃষ্টিপাত সংঘটিত হয় ভূপৃষ্ঠে, তার নামই হলো বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। প্রিয় শিক্ষার্থী, আমরা বায়ু প্রাচীর বৃষ্টিপাত সেটিও সুন্দরভাবে বুঝতে পেরেছি। তাহলে আমাদের বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত সম্পর্কে কারোর কোনো বুঝতে সমস্যা নেই। নাম্বার 3, তারপরে সর্বশেষ যে পয়েন্টটি আছে ঘূর্ণি বা বৃষ্টিপাত। এই ঘূর্ণিপাত বৃষ্টিপাত হলো উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুসারে সর্বশেষ অংশ, সেই অংশটি হলো ঘূর্ণি বৃষ্টিপাত। বায়ুমণ্ডলের কোনো অঞ্চলে যখন নিম্নচাপ সৃষ্টি হয়, এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে জলভাগের উপরে উষ্ণ বায়ু উপরের দিকে ধাবিত হয়। আর এই জলভাগের উষ্ণ বায়ু উপরের দিকে ধাবিত হলে নিঃসন্দেহে তার গতি ধারণ ক্ষমতা হ্রাস পায়। আর ধারণ ক্ষমতা গতি হ্রাস পাওয়ার কারণে সেটি হালকা হয়ে যায়। অন্যদিকে মেরু অঞ্চলে, অর্থাৎ ক্রান্তীয় মেরু অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলে স্থলভাগে যে শীতল বায়ু অর্থাৎ ভারী বায়ু, এই শীতল বায়ু বা ভারী বায়ু উষ্ণ অঞ্চলের বায়ুর মধ্যে প্রভাবিত হয়। যখন উষ্ণ বায়ু শীতল বায়ুর মধ্যে প্রভাবিত হয়, তখন শীতল বায়ু তার ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাত পরিণত হয়। এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাত বৃহৎ বৃষ্টিপাতে পরিণত হয়। কখন পরিণত হয়? যখন আকাশের অসংখ্য ধূলিকণার সাথে এই শীতল বায়ু মিশ্রিত হচ্ছে। মিশ্রিত হওয়ার পরে তখন আকাশের বুকে আর বেড়ে থাকতে পারে না, কারণ সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহৎ হয়েছে। আর যখন বৃহৎ হয়েছে, যখন একে অপরকে আকর্ষণ করছে, একে অপরকে আকর্ষণ করার কারণে বা ধাক্কা দিচ্ছে, এই ধাক্কা দেওয়ার কারণে হঠাৎ মাত্রই পৃথিবীর পৃষ্ঠে ঘূর্ণায়নের মাধ্যমে বৃষ্টিরূপে পতিত হয়। তাই এর নামকরণ করা হয়েছে ঘূর্ণি বা বৃষ্টিপাত বা ঘূর্ণি বৃষ্টিপাত। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা সবাই এই 4 প্রকার যে বৃষ্টিপাত আমি আলোচনা করলাম সেটি তোমরা সহজে সুন্দরভাবে একের পর এক ব্যাখ্যা সবাই বুঝতে পেরেছ। আমি আলোচনা করছি আজকে যে বিষয়টি, তার একটি শিক্ষণফল আছে। প্রথমে একটি শিক্ষণফল পেয়েছিলাম, পরবর্তী আমরা বৃষ্টিপাতের উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাস আলোচনা করেছি। তার একটি শিক্ষণফল বাকি আছে, দেখি শিক্ষণফলটি কি হতে পারে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা অনলাইনের ক্লাসের মাধ্যমে যেভাবে তারা সুন্দরভাবে বুঝতে পেরেছে, এই বুঝতে পেরেছে বলেই তারা বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমি আজকে যে বিষয়ের উপরে অনলাইন ক্লাসটি নিয়েছি সেটি আমি তোমাদেরকে আরও একবার স্মরণ করাচ্ছি যে বৃষ্টিপাত কাকে বলে, বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি কারোর কোনো অংশে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে বরাবরের ন্যায় আমি যে কথাটি বলে আসছি, তোমরা ক্লাসে উপস্থিত হয়ে প্রশ্ন করতে পারবে, বা আমার যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেটি মোবাইল করে প্রশ্ন করে দিতে পারবে। আমি আশা করব তোমরা বরাবরের ন্যায় যেভাবে অনলাইন ক্লাসগুলো দেখছো, সবাই ক্লাসগুলো দেখবে। তোমরা সবাই জানো শিমুরাজা এমপি কলেজ যে অধ্যক্ষ স্যারের পরিচালনায় একটি ইউটিউব নামের চ্যানেল আছে, যে চ্যানেলটি বরাবরের ন্যায় তোমরা সাবস্ক্রাইব করে আসছো, এবং সাবস্ক্রাইব করার জন্য হয়তো অনেকে ব্যস্ত হয়ে পড়ছো। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে শিমুরাজা এমপি কলেজের
সকল শিক্ষক মণ্ডলীর এবং ভূগোল বিষয় প্রভাষক স্যারের ক্লাসটি তোমরা দেখবে। আমি আশা করব তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমার কাছ থেকে জেনে নিতে পারবে। তোমরা যে যেখানে আছো সে সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় থাকবে এবং রাস্তা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শিমুলদা এমপি কলেজে যেভাবে তোমরা স্বাস্থ্যবিধির উপকরণগুলো আছে সেগুলো প্রয়োগ করে কলেজে প্রবেশ করে শ্রেণীকক্ষে 3 ফুট দূরত্ব বসবে এবং শিক্ষকের পাঠদান গ্রহণ করবে। আমি আশা করব তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ, আবার দেখা হবে।